কনফিডেন্স পাওয়ার টক অনুষ্ঠান আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রতি শুক্রবার রাতের এই আয়োজন জ্বালানি বিদ্যুৎ নিয়ে আমাদের আলোচনা থাকে। নতুন বছরে অনেক অনেক বিষয়, অনেক অনেক আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষার একটি দিক জ্বালানি। সেই জ্বালানির ব্যবস্থাপনা নিয়ে আজকে কথা বলবো। জ্বালানি ব্যবস্থাপনা আজকে শিরোনাম রেখেছি। আছেন আমাদের সঙ্গে জ্বালানি খনিজ সম্পদ বিভাগের সচিব রহমতুল্লাহ মুনিম। আমরা পেয়েছি অধ্যাপক ডক্টর বদরুল ইমামকে। তিনি জ্বালানি বিশেষজ্ঞ, সবাই আমরা তাকে চিনি। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা জ্বালানির ব্যবস্থাপনার বিষয়টা একটু লুক অ্যাহেড। এবার নতুন বছরে যেহেতু কথা বলছি, আমি স্যারের কাছ থেকে একটু শুরু করতে চাই। গত বছর অনেক কিছু নিয়ে আমরা কথা বলেছি। এলএনজি কেন আমরা বিদেশ নির্ভরতা ইত্যাদি, নতুন কোনো আমরা খননের মধ্যে যাইনি কেন, সম্ভাবনা আছে কি নাই সেটা নিয়ে একটা ডিবেট। সরকার বলছে নাই, আমরা বলছি যে আমরা খুঁজে দেখিনি। এইসব যদি পেছনে ফেলে এসে যদি সামনের দিকের একটা প্ল্যানিংয়ের বছর হিসেবে ধরতে চাই এই জ্বালানি সেক্টরে, স্যার আপনি কি দেখছেন, কি পরামর্শ দেবেন? যে আপনি যে কয়েকটা কথা বললেন এগুলো সবই ব্যবস্থাপনার মধ্যেই পড়ে। যে এলএনজি আনা বা অনুসন্ধান করার এই সবই। কিন্তু এখন কথা হলো যে আমাদের যে জিনিসটা মূলত দেখার বিষয়, যে গত বছরটা যদি আমরা ধরে আগামীর দিকে তাকাই তাহলে কতগুলো জিনিস কিন্তু সুস্পষ্টভাবে বলা যায়। যেমন আমরা দেখলাম যে আমাদের দেশে গত 5 বছর থেকে বা তারও আগে থেকে গ্যাসের স্বল্পতাটা প্রকটভাবে দেখা দিতে শুরু করলো, এবং এটা সব জায়গাকে এফেক্ট করা শুরু করলো, বাসাবাড়ি, শিল্প ইত্যাদি। এবং তার প্রেক্ষিতে একরকম বাধ্য হয়েই বলতে হবে, এটা কেউ অস্বীকার করতে পারবে না যে এলএনজির প্রয়োজনীয়তাটা হয়ে পড়লো। ফলে এলএনজি একটা উপাদান হিসাবে আমাদের গ্যাস সেক্টরে ঢুকে গেল। এখন এইটার বিষয়ে এই যে ব্যবস্থাপনাটা, এখানে এটাকে পজিটিভ দিকে অনেকেই দেখেন যে হ্যাঁ আমাদের দেশে এলএনজি আসছে, কিন্তু এটার যে আরেকটা দিক আছে যে এলএনজির মতো একটা ব্যয়বহুল জ্বালানি, এটার উপর যদি আমরা বেশি নির্ভর করি তাহলে এটার যে নেগেটিভ সাইডটা, ইকোনমিটাকে এটা যে পরে চাপ দেবে, সেই বিষয়টা কিন্তু একটা বড় বিষয়। সুতরাং তার পিঠে কিন্তু একটা কথা চলে আসে যে এটা কি এই মুহূর্তে এরকম করে আনার কি মানে আবশ্যকীয়তা ছিল কিনা। আমরা যারা গত বছর প্রচুর আলোচনা করেছি, সেই আলোচনাটা কিন্তু রিজলভ হয়নি এখনো কিন্তু আমাদের এখানে অনুসন্ধানের স্বল্পতা আছে, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে ভূতাত্ত্বিক যে বিশ্লেষণ সেটা কিন্তু স্থির আছে, সেটার কিন্তু কোনো নড়চড় হয়নি। আমরা এখনো বিশ্বাস করি যে যথেষ্ট গ্যাস রয়ে গেছে, বিশেষ করে সাগরে রয়ে গেছে। এইটার উপর যদি আমাদের মানে কাজ ব্যবস্থাপনার ওই মাত্রাটা যোগ করা হয়, যথেষ্ট মাত্রা, তাহলে কিন্তু একটা বড় সমস্যার সমাধান হয়েও যেতে পারে। আমাদের ভবিষ্যতের যে এলএনজির প্রকল্পন আমরা করছি বড় আকারে, সেটা এখন যতটুকু আনা হয়েছে সেটা তো আনতেই হবে, কারণ এখন তো যে ক্রাইসিসটা দেখা গেছে সেটাকে সামাল দিতে হবেই। কিন্তু ভবিষ্যতের যে বড় আকারে এলএনজির উপর নির্ভরশীলতা, এই যে প্রজেকশনটা আমরা করে রেখেছি আমাদের জ্বালানি ফরকাস্টে, এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আমার মনে হয় ব্যবস্থাপনার একটা বড় দিক হওয়া উচিত এটাই। আমি একটু প্রজেকশনটা জ্বালানি সচিবের কাছ থেকে শুনে নিতে চাই যে এই এলএনজির প্রজেকশনটা কত সাল পর্যন্ত, মানে এলএনজি থেকে আমরা গ্যাস বানিয়ে তারপরে আমরা এই বিদ্যুতের মধ্যে যাব, কত সাল পর্যন্ত? আসলে যে দেশীয় গ্যাসের ঘাটতি সেভাবে আমি বলি না। আমি বলি এইভাবে যে দেশের উন্নয়নের সাথে সাথে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের সাথে সাথে গ্যাসের চাহিদা বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, কারণ দেশীয় গ্যাসে কিন্তু আগের চেয়ে প্রোডাকশন বাড়ছে, তারপরে আমাদের ডিমান্ড এত বেশি ক্রিয়েট হয়েছে ডেভেলপমেন্টের সাথে সাথে। আমাদের আপনি দেখেন থ্রু আউট দ্য ইয়ার্স আমরা 7+ জিডিপি গ্রোথ। এই জিডিপি গ্রোথ 7+ আর তাহলে এনার্জি তো একটা বড় ফ্যাক্টর। সে এনার্জি আসবে কোথায়? এনার্জি বেসিক সোর্সই তো আমাদের একটা গ্যাস আর একটা তেল। তো তেল নাই, তেল আমরা ইম্পোর্ট করি, গ্যাসটা ডোমেস্টিক ছিল। সো ডোমেস্টিক গ্যাসের উপরে যখন চাপ পড়ছে এবং এটা এখন যখন আমাদের এই গ্যাসের এক্সেস ডিমান্ডটা আমরা গ্রোথের সাথে তাল মিলিয়ে করতে পারছি না, তখন আমাদেরকে ইম্পোর্টের দিকে চিন্তা করতেই হয়েছে। ইম্পোর্ট এখন কী পড়বেন? আপনি যেটা বললেন যে কত দূর পর্যন্ত আমি ইম্পোর্টে যাব, এই ইম্পোর্টে স্যারও বলছেন যে এলএনজি একটা ব্যয়বহুল
জ্বালানি হয়ে যাচ্ছে ডোমেস্টিক গ্যাসের তুলনায়। তারপরেও আমাদেরকে বিকল্প খুঁজে বের করা যাচ্ছে না এই মুহূর্তে এই ডিমান্ডটাকে মিট করার জন্য। ব্যয়বহুল হওয়ার পরেও আমাদের একটা যেটাই যে আমরা কতটুকু ব্যয় এটাকে কনজিউম করতে পারবো। আমার ইকোনমি এটার প্রাইস কত হাই হওয়া পর্যন্ত আমি কনজিউম করতে পারবো, তার উপর ডিপেন্ড করবে আমি কতটুকু গ্যাস আনবো। ডিমান্ড কিন্তু আরো আগে বাড়তেই থাকবে, আমি কতটুকু আনবো ডিপেন্ড করবে আমার ইকোনমি কতটুকু প্রাইস এটাকে দিতে পারবে। আর একটা হলো যে এই প্রাইসটা আমরা মিনিমাইজ করতে পারি। এমনি সাধারণ ভাষায় আমি এটা সবাইকে যখন বলি তখন বলি যে গ্যাস যদি ছিদ্র দিয়ে বের হওয়া বন্ধ করতে পারি, অর্থাৎ আমরা যখন ডোমেস্টিক গ্যাস ছিল তখন এই ডোমেস্টিক গ্যাস আপনি খেয়াল করে দেখবেন 2000-এর দিকে, ইভেন 2000-এর দিকেও এরকম একটা ছিল যে আমার গ্যাসের উপর ভাসছে, গ্যাস কেনার কেউ নাই, আমাদের বিদেশি কোম্পানিগুলো রাইট বিদেশি কোম্পানি এক্সপোর্ট করার জন্য চাপ সৃষ্টি করতেছিল এবং এখানেও অনেক টাটা ঘোরাঘুরি করা শুরু করেছিল যে এখানে এবং কিছু লবিস্ট নিয়োগ করছিল যারা কিনা বলতো যে দেশ গ্যাসের উপর ভাসতেছে, রেখে লাভ কি, বিক্রি করে দাও ইত্যাদি ইত্যাদি। তখন আমরাই কিছু সংখ্যক স্যারেরা আছেন, ওনারা কিছু সংখ্যক করছিলেন যে দেশের গ্যাস দেশেই থাকুক, দেশেই ভ্যালু অ্যাড হোক, সেটার বেনিফিট এখন দেখছি এবং ক্রাইসিস শুরু হয়ে গেছে। তো সেই জন্য বলছি তখন যে গ্যাসটা ছিল তখন চিন্তা করেন যে আমার সারপ্লাস একটা জিনিস মনে হচ্ছে, তাহলে ওটার ম্যানেজমেন্ট কী ছিল? অভ্যস্ত হয়ে গেছিলাম ওটাকে যেনতেনভাবে ম্যানেজ করতে, অভ্যস্ত হয়ে গেছিলাম ওটাকে চুলায় এমনি জ্বালায় রাখতে এইভাবে, এবং ম্যানেজমেন্টের ভিতরে অভ্যস্ত হয়ে গেছিলো বিভিন্ন রকমের ছিদ্রি তৈরি হওয়া, যে ছিদ্রিতে আমার গ্যাস বের হচ্ছে এখন। এই ছিদ্রি ফিজিক্যাল ছিদ্রিও আছে, ইনভিজিবল ছিদ্রিও আছে। আমি আজকেও আমি আমার তিতাস গ্যাসকে বললাম যে ইমিডিয়েট তুমি একটা টিম ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে কয়েকটা টিম করে দাও, সেই টিমগুলো ঘুরে ঘুরে দেখবে যে তোমার এখনও পাইপলাইনের রাইজারের কাছে অথবা অন্য কোথাও পাইপলাইন ত্রুটির কারণে সেই ছিদ্রি দিয়ে লিক দিয়ে গ্যাস বের হচ্ছে, শোঁ করে শব্দ বিভিন্ন জায়গায় হয়, লোকে খবর পায়। হট নাম্বার একটা, সেটাকে ভালো করে প্রচার করো যাতে কোনো শব্দ হলেই সেখানে আমাকে টেলিফোন করে, এবং হট নাম্বার থেকে টেলিফোনে আসলে আমি যেন যে সেখানে করতে পারি, ছিদ্রিটা বন্ধ করতে পারি। কারণ আগে আমার যে ন্যাচারাল গ্যাস ছিল তখন কিন্তু আমাদের এই সেন্সটা ছিল না, গ্যাস আমাদের কূপ থেকে উঠতেছে, একটু যদি কোথাও দিয়ে বের হয়ে যায় আমরা তত কেয়ারফুল ছিলাম না। কিন্তু আমাকে তো প্রতিটা ছিদ্র বন্ধ করতে হবে। যদি আমি এলএনজি আনি, হাই প্রাইস এলএনজি যদি আনি, তাহলে আমার এই পাইপের ছিদ্রি সহ অন্যান্য যত অপচয়ের জায়গা আছে, যত ম্যানেজমেন্টের জায়গা আছে, সেই সবগুলোকে বন্ধ করলে আমি প্রাইসের একটা অ্যাডভান্টেজ নিতে পারবো। এবং সেই ডিপেন্ড করতেছে আমরা কত এফিশিয়েন্টলি সেটা এই অনেক দিনের অভ্যাসটাকে বাদ দিয়ে কত এফিশিয়েন্টলি আমরা এই এলএনজিকে ম্যানেজ করতে পারি। স্যার আমি একটু প্রজেকশনটা জানতে চেয়েছিলাম, যেটা স্যার ইঙ্গিত করেছেন, বদরুল ইমাম স্যার ইঙ্গিত করেছেন যে ভূতাত্ত্বিক বিশ্লেষণটা যেখানে ছিল সেখানে দাঁড়িয়ে আছে, গ্যাস রয়েছে, সাগরেও রয়েছে, আমরা এলএনজি আনছি, আমরা চাহিদার সঙ্গে মিলিয়ে আনছি। অবশ্যই এটার জন্য প্রশংসা যেমন আছে, এক ধরনের শঙ্কাও আছে। স্যারের হিসাবের সঙ্গে যদি আমরা মিলাই যে 2030 সাল নাগাদ আমরা যদি এখন থেকে এই জরিপটাকে কার্যকর করে আমরা এখান থেকে গ্যাস উত্তোলনের উদ্যোগটা নিতে পারি, 30 সাল নাগাদ আমাদের আর এলএনজির থেকে খরচটা কিছু কমে আসবে। সেই জায়গাটায় স্যার আমি একটু জানতে চাই। এবং নিশ্চিত ব্যাপার, এটা নিয়েও কিন্তু ডিবেট, আপনি অনেক দিন ধরেই বলছেন যে আমরা ভূতাত্ত্বিক জরিপে এক জায়গায় দাঁড়িয়ে আছে, আমাদের আছে, কিন্তু আবার অনেকেই বলছেন যে এটার প্রমাণ কি, এটার তো কোনো প্রমাণ আসলে আমি বলি আপনাকে যে প্রমাণ যদি আমি দেই তাহলে সেটা সকলেই গ্রহণ করবে, যে তার যদি একজন ভূতাত্ত্বিক বিজ্ঞ লোক সে হয়তো গ্রহণ করতে পারে, কিন্তু সাধারণভাবে সেটা গ্রহণ না হতে পারে। প্রমাণ আরেকটা আছে, সেটা হচ্ছে আপনি দেখেন যে আমাদের যে সাগরটা আছে এইটার উপরে যে আমরা বাউন্ডারিটা দিলাম 2012 সনে মিয়ানমারের সাথে, এই বাউন্ডারি দেওয়ার আগে কিন্তু এখানে মানে মিয়ানমারও অনুসন্ধান করতে পারতো না, আমরাও করতে পারতাম না। কিন্তু বাউন্ডারিটা যখন দিয়ে দেওয়া হলো, যখন এটা নিরবিচ্ছিন্ন একটা সাগর হয়ে গেল, যেটা আমাদের একটা বিরাট সফলতা আমি মনে করি। এরপরে আপনি দেখেন মিয়ানমারের যে অগ্রগতি এই গ্যাস আবিষ্কারে এবং তাদের কার্যক্রম, তাদের ব্যবস্থাপনা, ট্রেমেন্ডাসলি তারা এগিয়ে গেছে। এবং এখন যদি আপনার ম্যাপ একটা প্রজেক্ট করেন, দেখবেন যে মিয়ানমারের ওই বর্ডার বরাবর অনেকগুলো গ্যাস ক্ষেত্র তারা আবিষ্কার করে ফেলেছে, এবং তারা তাদের রীতি অনুযায়ী তারা গ্যাস ইউটিলাইজ করতে, তারা চীনে করে
আপনার রপ্তানি করে, প্রচুর গ্যাস কিন্তু মানে চীন নিয়ে চায়নাই যাচ্ছে। তাদেরকে এই সব চায়না টেকনিক্যাল সাপোর্ট এবং সাপোর্ট দিয়েছে, কিন্তু যেন আমরা হলে এটা হয়তো করতাম না। তাদের হয়তো তাদের দেশে তো গণতন্ত্র সীমিত, সুতরাং তাদের ওই ভয়েসটা নাই যে না আমাদের গ্যাস আমাদের কি দিতে হবে। সে যাই হোক, সেখানে যে প্রমাণিত যে এই বর্ডারের ওই দাগের ওদিকেই আমাদের অনেক গ্যাস ক্ষেত্র আছে এবং গ্যাস তোলা শুরু হয়ে গেছে। পক্ষান্তরে 12 সনের পরে কিন্তু আমাদের এই দিকটা একেবারে শান্ত, একটা কূপও খনন করা হয়নি। এইটা কিন্তু একটা রিমার্কেবল মানে ব্যবস্থাপনার ব্যর্থতা আমি বলবো। একটা তো খুব সুতরাং আমি এটা একটা আমি স্যার আপনার এই জায়গায় থামাবো। আমি কিন্তু এক্ষুনি রহমতুল্লাহ মুনিম, আপনি এটাকে নিশ্চয়ই ইয়ে করবেন, ডিফেন্ড করতে হবে আমাকে। আমি জানি না ডিফেন্ড না, করবেন এটা কিনা তো আপনার উনি যখন আসছেন ততদিনে এটা অলরেডি ডান। এটা মানে তারপরে এখন কি করবেন উনি, সেটাই কথা হচ্ছে। আমাদের স্যারও ভালো করেই জানেন, মানে একটা কূপ হয়নি। এটা কি এটা কি খুব মানে আমি কি বলবো জাস্টিফাইড কিনা এই এই ক্লেমটা? সেটা হলো যে আমাদের এই যে যদি অফশোরের কথা বলি, অফশোরে গভর্নমেন্টের তরফ থেকে, আমাদের তরফ থেকে, গভর্নমেন্টের তরফ থেকে এই রিস্কি ইনভেস্টমেন্টে যাওয়ার উপায় নাই। আচ্ছা, এটা সবসময় বিদেশি বড় বড় তেল কোম্পানিগুলো এই ধরনের রিস্কি ইনভেস্টমেন্টে আসে। আমাদের কাজটা হলো যে সেই তেল কোম্পানিগুলোকে ইনভাইট করা, তাদেরকে প্রলুব্ধ করা, তাদেরকে আমাদের এখানে সুযোগ করে দেওয়া, এই অনুসন্ধান কাজে সুযোগ করে দেওয়া। সেই অনুসন্ধান কাজে সুযোগ করে দেওয়ার জন্য আমাদের চেষ্টার যে ত্রুটি ছিল তা নয়। আমরা অনবরতই ব্লগগুলোকে ডিস্ট্রিবিউট করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট কল করেছি, রেসপন্স তেমন পাওয়া যায়নি। এখন 3টা ব্লকে কাজ চলছে, 3টা ব্লকে কাজ চলছে, বা 3টা ব্লক অলরেডি তারা এক্সপ্লোরেশনের কাজ করছে। 3D সাইসমিক সার্ভে যেটা বলে, 3D ডাটা অ্যাকুইজিশন হয়ে গেছে। এখন তারা 3টে ব্লকেই এরপরে ফার্দার যে কাজগুলো করতে হয়, যদি ড্রিলিংয়ে যেতে হয়, এটা আরও অনেক এক্সপেন্সিভ। তখন কেউই এই রিস্কটা এই বড় বড় কোম্পানিগুলো একক নিতে চায় না, তখন তারা পার্টনার খোঁজে, এই রিস্কটাকে শেয়ার করার জন্য পার্টনার খোঁজে। তো আমাদের এই 3টা কোম্পানি এখন যারা আছেন, আমরা আশা করতেছি এরা হয়তো সামনে কয়েক বছরের ভিতরে কিছু একটা রেজাল্ট হয়তো আনতে পারবে। 3টা কোম্পানি এখন কাজ, মানে 3টা ব্লকে কাজ করছে, 4টা কোম্পানি, কিছু রেজাল্ট তারা সামনে আনতে পারবে। এর ভিতরে যেটা হলো যে ডিপেন্ড করতেছে এই আমাদের অফশোরে যে গ্যাসটা আছে সেটা পাওয়ার সাথে সাথেই তার সাথে একটা ভলিউম একটা বিষয় কাজ করে, কি পরিমাণ গ্যাস আমি পাবো। কারণ অফশোর পাইপলাইন খুবই এক্সপেন্সিভ একটা বিষয়। সো গ্যাসের পরিমাণ ল্যান্ডে বা শোরে আমার যেটুকু গ্যাস পেলে আমি সেটাকে ইকোনমিক দিক থেকে ফিল্ড বলি বা উত্তোলনযোগ্য গ্যাস মনে করি, অফশোরে সেই পরিমাণটা অনেক বেশি হবে। অনেক যদি বেশি হয় একটা ফিল্ডের ক্যাপাসিটি, তখনই আমরা সেটা ইকোনমিক। সো থাকতে পারে, আছে, কিন্তু তার সাথে ডিপেন্ড করছে ভলিউমটা সাইজ কি হবে। অনেক জরুরি। যদি এমন মনে করেন যে এখানে আমাদের ডিপ সিতে যদি যাই, আমি ডিপ সি যেখানে কিনা 300-350 কিলোমিটার দূরে যদি আমি বিরাট একটা ক্ষেত্র পেলাম, তারপর সে বিরাট ক্ষেত্র হলেও সেখানে দেখতে হবে যে ওখানকার 350 কিলোমিটার এই ট্রাইজেনিক পাইপ বানায়, সেটাকে ল্যান্ডে আনার কষ্ট কত পড়বে, নাকি আমি ওখানে ওটাকে এলএনজিতে কনভার্ট করে আবার সেই এলএনজিকে নিয়ে এসে ক্যারি করে নিয়ে এসে আবার এখানে এটাকে গ্যাসে কনভার্ট করে নানা রকম ম্যানেজমেন্ট আছে। এবং এমনও দেখা যায় বা অনেক দেশ এরকমও করে যে ওই গ্যাসটা তখন সে নিজে আর ইউজ করতে পারে না, বরং কাছাকাছি অন্য কোনো ইউজার, অন্য কোনো ইউজার থাকলে তাকে দিয়ে দেয়। যেমন আপনার মায়ানমার যেটা, স্যার, মায়ানমার কিন্তু এখন নিজে এলএনজি ইম্পোর্ট করতেছে। মায়ানমার অলরেডি আমাদের কাছে প্রস্তাব নিয়ে আসছিল যে আমরা এলএনজি ইম্পোর্ট করতেছি, পাইপে তোমাকেও কিছু দিই। এরকম প্রস্তাব মায়ানমারের তরফ থেকে বা একটা কোম্পানির তরফ থেকে আসছিল। সো মায়ানমারও তার নিজের গ্যাস কিন্তু শর্টকাট রুটে অন্যদিকে হয়তো দিয়ে দিয়েছে, নিজে এখন এলএনজি হয়তো ইম্পোর্ট করবে। তার মানে আমরা যে বলছি যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনারও একটা অংশ এটা, যে আমরা সেই 300 কিলোমিটার দূরের জিনিস আমরা আমাদের ল্যান্ডে আনবো কিনা, নাকি আশপাশে কাউকে দিয়ে দিব, এলএনজির মতন করে আনবো কিনা। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এইরকম ইন্টারেস্টিং বিষয় আরও একটু বিস্তারিত শুনতে আগ্রহ নিয়েই অপেক্ষা করবেন, এবং এই অপেক্ষার সময়টুকু ছোট্ট বিরতিতে যাব।
কনফিডেন্স পাওয়ার টক। জ্বালানি ব্যবস্থাপনা আমাদের আজকের শিরোনাম। আমরা জানিয়ে রাখছি কে আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব রহমাতুল মুনিম, রয়েছেন অধ্যাপক ডক্টর বদরুল ইমাম, জ্বালানি বিশেষজ্ঞ। বিরতিতে যাবার আগে ম্যানেজমেন্টের কথা বলছিলাম, কত রকমের ম্যানেজমেন্ট করতে হয় ব্যবস্থাপনার, যে অনেক বিষয় থাকে। যে কথাটি স্যার বলছিলেন, ভূতাত্ত্বিক বিশ্লেষণ, গ্যাস রয়েছে, আমরা তার কাউন্টারে যে যুক্তিটি দিয়েছেন সেটা কিন্তু অনেকখানি মনে হয় যে হ্যাঁ এটাও তো ভাবতে হয়। বিশেষজ্ঞরা একরকম করে বলেন, আমরা যদি বলি ম্যানেজাররা যারা ম্যানেজ করেন তারা একরকম করে বলেন। এর বাইরে আমরা টোটাল জ্বালানির অন্য ব্যবস্থাপনা, এটা তো গেল হলো যে অফশোরের যে সম্ভাব্যতা, অন্য এটা আমরা উত্তোলন করব কি করব না, এলএনজি আনবো কি আনবো না। এর বাইরেও তো ইন হাউস আমাদের কিছু ম্যানেজমেন্টের দরকার হয়। আগামী বছর বা আগামী 5 বছরের জন্য ইন হাউস যেই অবস্থা আছে সেখানে আমরা ব্যবস্থাপনাটার কোথায় কোথায় ফ্লজ আপনার মনে হয়? জি, সেটা অবশ্যই একটা বড় বিষয়। তবে এখানে ওই এর আগের প্রসঙ্গটার একটু টেনে আমি একটা জিনিস শেষ করতে চাই। সেটা হচ্ছে যে এই যে আমরা যে ব্যবস্থাপনার গভীর সমুদ্রের গ্যাসের ব্যবস্থাপনার কথা যেটা বললেন, দেখেন সেটা ঠিকই সেক্রেটারি হিসেবে ঠিকই বলেছেন যে এটা যদি কস্ট এফেক্টিভ না হয়, আমি এত দূর থেকে নিয়ে আসবো, এটার যে কস্ট তার তো বেড়ে যাবে। কিন্তু আমরা হিসাব করে দেখেছি যে ইভেন যদি কস্ট বাড়েও ওই ট্রান্সপোর্টেশনে, সেটাও কিন্তু এখন আমরা এলএনজি এনে যেই কস্টে এলএনজি আনছে তাকে এক্সিড করবে না। স্যার কিন্তু এখানে তো একটা প্রশ্ন থাকে যে ভলিউমটা আসলে কি, আপনি কত গ্যাস পাচ্ছেন সেটা একটা কথা, কিন্তু গ্যাসের চাপটা তো সবচেয়ে না, যদি সেই পরিমাণ গ্যাস না পাওয়া যায়, যদি ছোট গ্যাস পাওয়া যায় তাহলে তো স্যার চাপটা না জেনে আমরা কিভাবে অঙ্কটা করছি যে এখন যেভাবে এলএনজি আনছে তার চেয়ে ওটার কস্ট মানে কম হবে। যদি আমরা ধরে নিই যে একটা রিজনেবল অ্যামাউন্ট অফ গ্যাস আমরা পেলাম, এটা তো সবই হাইপোথেটিক্যাল, যতক্ষণ আমরা এক্সপ্লোরেশন না করব সুনির্দিষ্টভাবে তো জানতে পারবো না। কিন্তু যদি আমরা তর্কের খাতিরে ধরি যে আমরা আশা করছি যে এই ধরনের ভূতাত্ত্বিক পরিবেশে এই পরিমাণে একটা গ্যাস পাওয়া গেল, সেই ক্ষেত্রে আপনি যখন এটা ওই ইকোনমিটা চিন্তা করবেন, সেখানে যে হিসাবটা আমরা করতে পারি যে এটা আনতে অয়েল কোম্পানিদের লোকজন আমাদেরকে বলতে পারে যে এটা তাদের কি কস্ট হবে, এই বিরাট এটা বড় কস্ট, ইনিশিয়াল যে পাইপলাইন কস্ট, এটা সেটা করে দেখা গেছে ইভেন দেন আমি যে এলএনজিটা নিয়ে আসছি এখন, এটা আপনার $12, 10 থেকে $12 এখন, মনে করেন $10 এখন। তেলের দাম কিন্তু ভবিষ্যতে বাড়বে, এটা বাড়বেই, এবং সেই ক্ষেত্রে এটা হাইপোথেটিক্যালের উপরে স্যার, না, তেলের দাম যে বাড়ে এটা তো হাইপোথেটিক্যাল না, এটা প্র্যাকটিক্যাল। এই কারণে এটা সব সময় বাড়ছে, আবার একটু কমে গিয়ে আবার বাড়ছে, আবার কমছে, যখন কমে সকলে আশাবাদ করে, আবার যখন বাড়ে তখন সবার অসুবিধা হয়ে যায়। তো এখন যেমন একটু কমের দিকে, কিন্তু এটা বাড়তে বাড়তে একটু কমেছে, আবার এই কামিং মান্থসে এটা বাড়বে বলে প্রাক্কলন করা আছে বিদেশিদের। তো এটা যদি পারে, আমাদের এলএনজিটার দাম কিন্তু তেলের সাথে ফিক্সড করা, মানে সম্পর্কিত, ওটা বাড়লে এটাও বাড়বে। সুতরাং যেটা মনে করা হচ্ছে যে আগামী আপনি 30 সন পর্যন্ত বলছেন, বা এখন 20 থেকে 25 হয়ে 30, এই সময়ের মধ্যে যদি এই তেলের দাম কি আপনি চিন্তা করেন, ইট উইল ডেফিনেটলি ইনক্রিজ ফিউ ফোল্ড। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এলএনজি আমরা $10 পাবো না। এখন যদি আমরা এটা $15 চলে যায়, তাহলে অবশ্যই গভীর সমুদ্রের গ্যাসও আমাদের কাছে সাশ্রয়ী মনে হবে এলএনজির তুলনায়। সেই হিসাবে কিন্তু আমরা ওটা বলতে চাই যে না, ওটাকে আমাদের একটা প্রায়োরিটি ব্যবস্থাপনার ছকে আমাদের এই গভীর সমুদ্রের গ্যাসটা একটা প্রায়োরিটি স্থান অধিকার করা উচিত। এটা হলো আমি আগের সূত্রে কথা বললাম। আর বর্তমানে আপনি যেটা বলছেন যে আগামীতে আমাদের কি ধরনের ব্যবস্থাপনা, এবার দেখলাম যে ইলেকশন ম্যানিফেস্টোতে বিদ্যুতের ক্ষেত্রে আমরা যে নানা রকম 2021, 2030, 2041 এরকম স্প্যান, কিন্তু মাঝখানে এবার দেখলাম 2023 একটু আরেকটু ছোট করে এসে কিছু সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা, মানে সুনির্দিষ্ট টার্গেট দেওয়া হয়েছে। এটা গ্যাসের ক্ষেত্রে, বিদ্যুৎ ব্যবস্থাপনার ক্ষেত্রে, নানান ক্ষেত্রে। এটাকে স্যার আপনি মানে কিভাবে দেখছেন? মানে এই 2023টা কিন্তু খুবই আমার কাছে এটা মনে হয় এটা একটা পজিটিভ দিক। কারণ আমরা যখন প্রজেকশন করি, আমরা লাভ দিয়ে বিরাট বড় লাভ দিই,
30 সনের প্রজেকশন, 41 সনের প্রজেকশন, এগুলো কিন্তু অনেকটা হাইপোথেটিক্যাল হয়ে যায় এবং এটা কার্যত কতটুকু হয় আমরা 5 বছর যাওয়ার পরে ওটাকে আবার চেঞ্জ করতে হয়। যেমন 10 সনে যে পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান আমরা করলাম, 15 এটাকে আমূল পরিবর্তন হয়ে গেল, কারণ আমাদের ওখানে বিরাট বড় ভুল ছিল। 30 বছর আগে প্রজেকশন করাটাই অ্যাকচুয়ালি মূলত মানে খুব একটা ভালো কাজ না। তো এখন 23 সনের যে প্রজেকশন, আমি মনে করি যে এই যে অল্প সময়ে স্বল্প সময়ের প্রজেকশনগুলো করা এবং সেটা মোর প্র্যাকটিক্যাল এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করাও মানে কাছাকাছি লেভেলে ইমপ্লিমেন্টেশন হয়ে যায়। এখন ধরেন আমাদের যে লুপহোলগুলো বা মানে ড্রব্যাকগুলা গত 5 বা 10 বছরে আমরা লক্ষ্য করেছি, তার মধ্যে একটা হচ্ছে গ্যাস ছাড়া অন্যান্য যে জ্বালানি আমাদের আনা যায়, তার মধ্যে যেটা আমরা আনবো বলে ঠিক করেছি যে কয়লা এখনো কিন্তু পুরোপুরি আমদানি করেই আমরা আনবো বলে ঠিক করেছি। বিরাট বিরাট কয়লা পাওয়ার প্লান্ট হচ্ছে এবং বর্তমান সরকারের যে বড় সফলতার মধ্যে একটা সফলতা যেটা যে বিশাল আকারে বিদ্যুৎ মানে দিতে পারছে, দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, এইটার একটা বড় অংশ কিন্তু কয়লার উপর নির্ভরশীল। কিন্তু এই কয়লাটা পুরোটাই আমদানি নির্ভর হবে। এখন কোশ্চেন হচ্ছে এই ব্যবস্থাপনাটার মধ্যে আমি মনে করি, আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যে এখানে একটা ফাঁক আছে বা এখানে একটা ড্রব্যাক আছে। পুরোটা আমদানি করার জাস্টিফিকেশনটা আমি বুঝতে পারি না। যেখানে আমাদের নিজের দেশের কয়লা আছে, বেশ ভালো আকারের বড় বড় কিছু কয়লা ক্ষেত্র আছে, এগুলোকে যদি ডেভেলপ করা যায় হয়তোবা পুরোটা আমদানি আমরা বন্ধ করতে পারবো না, কিন্তু একটা গুড অ্যামাউন্ট অফ কয়লা আমরা দেশীয় থেকে যদি সাপ্লাই দিতে পারি, তাহলে ওই যে আপনার কস্টিংয়ের যে ব্যাপারটা আমাদের ঘাড়ে সবসময়ই লেগে থাকে যে আপনার যে সাশ্রয়ী জ্বালানির দিকে আমরা তাকিয়ে থাকি, তাহলে ওটা অনেকটা সাশ্রয়ী হয়ে যায়। অপরদিকে 100% কয়লা আমদানিতে সেই সাশ্রয়ী ইয়েটা থাকে না আমাদের। সেই কারণে ব্যবস্থাপনায় আমাদের নিজস্ব কয়লাগুলোকে উত্তোলন করার একটা ব্যবস্থাপনা করা উচিত। স্যার, এই কয়লার ব্যাপারে আপনি কথা বলবেন কিনা? কয়লা নিয়ে বদরুল ইমাম স্যার অবশ্যই বলেছেন কয়লার নির্ভরশীলতা। আমরা তো একটু দাম দিয়েই একটু ভালো জাতের কয়লা আনছি। খুবই ছোট্ট একটা রিপোর্ট, কিন্তু এটাও উড়িয়ে দেওয়ার মতো নয় যে সম্প্রতি লক্ষ্য করলাম ভারতে তো কয়লা আছে, ভারতের কয়লাটা অতটা ভালো কোয়ালিটি না, আমরা ভারত থেকে আনিও না, কিন্তু আমাদের বাংলাদেশে আমরা যে ইম্পোর্ট করছি সেই ইম্পোর্টেড কয়লাও আবার ট্রাকে করে পাশের দেশে চলে যাচ্ছে। এখানে কি ব্যবস্থাপনার কি কোনো ঘাটতি মনে হয়? এই কয়লার বিষয়ে আসার আগে আমি ওই ডিপসির যে দেশীয় সোর্স থেকে ডোমেস্টিক সোর্সের গ্যাসের এটা একটু বলি। 2023 এর লক্ষ্যমাত্রাটাও স্যার আমি একটু আচ্ছা, ঠিক আছে। আমাদের হলো যে এই যে দেশীয় উৎস থেকে গ্যাসের অনুসন্ধান বা গ্যাসের যোগান দেওয়ার যে প্রচেষ্টা, সেটা কিন্তু আমরা টপ প্রায়োরিটি দিয়ে আসছি। আমাদের যে ল্যান্ডের যে বা শহর এলাকায় যে ছিল গ্যাসের অনুসন্ধান কার্যক্রম বা যেগুলো ব্লক ছিল, মোটামুটিভাবে সেগুলো অবস্থা জানি যে কোথায় কি আছে বা কি অবস্থায় আছে। আমাদের এখন অজানা আছে ডিপসি বা অফশোর। সেই অফশোরটার জন্য আমরা যে নিজেরা পারছি না, সেই কারণেই আমরা যেটা বললাম যে আমরা বিদেশি কোম্পানিকে ইনভাইট করে ব্যর্থ হই, তেমন রেসপন্স পাই না। তখন আমরা চেষ্টা করলাম যে কেন রেসপন্স হয় না। তখন আমরা একটাই বের করলাম যে আমাদের পিএসসিটাতে কি কি প্রবলেম আছে, কি কি ইনসেন্টিভের অভাব আছে, ইনসেন্টিভ আমাদের প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্টে কী কী ইনসেন্টিভের আরও বাড়ালে তারা অ্যাট্রাকটিভ অফার করলে তারা আসবে, সেটার জন্য আমরা পিএসসিটাকে রিভিউ করছি, কনসালটেন্ট দিয়ে রিভিউ করছি, আমরা নিজেরা করছি এবং পিএসসি একটা মোটামুটি একটা ফাইনাল শেপে নিয়ে আসছি। আমরা আশা করছি যে এই পিএসসিটা আমরা যদি যখন অপারেশনে যাব তখন এই পিএসসির আন্ডারে আমরা রেসপন্স ভালো পাবো। সো অবশ্যই ডোমেস্টিক সোর্সের গ্যাসকে আমরা প্রাধান্য দিতে হয় আরেকটা কারণেও, যে আমি বাইরে থেকে যখন আনি, যেটা স্যার বললেনও, আমি তেল আনছি, কয়লা আনছি, আমি গ্যাসও আনতেছি, সবই যদি বাইরে থেকে আনি আমি, তাহলে আমাকে ডলারের উপর চাপ পড়ে, ফরেন কারেন্সির উপর চাপ পড়ে। ফরেন কারেন্সি দিয়ে এই সবগুলো এনে আবার এটার প্রোডাক্ট বাইরে এক্সপোর্ট সেই পরিমাণ যদি না করতে পারি, সবই কি আমার বাইরে এক্সপোর্ট করে আর পারবো তা না। আর বিরাট অংশ তো আমার যে মানুষ ডোমেস্টিক কনজামশনে ইউজ হয়ে যাবে। সো তখন চাপ পড়ে আমার ফরেন কারেন্সির উপরে, সেটা কতটুকু চাপ সহ্য করতে পারবে এই আমার ফরেন কারেন্সি রিজার্ভ। সেই কারণে ডোমেস্টিক সোর্সটা, ওটাও একটা ফ্যাক্টর যে ডোমেস্টিক সোর্সটা আমাদের এই
একইভাবে কয়লার প্রসঙ্গে আসি। আর ফোরকাস্ট যেটা বলছিলেন আমরা প্ল্যান, সামনের যে প্ল্যান আমাদের এখন একটা ফ্লোটিং FSRU আছে যেটা 500 MMCFD গ্যাস আমাকে দিতে পারে। আর একটা এই এপ্রিল নাগাদ আমাদের আর একটা FSRU আসবে, সেটাও 500 1000। আমরা দেখেছি যে আমাদের যদি আর আমরা এই FSRUর উপরে আর নির্ভর করতে চাই না, কারণ এটা খুবই একটা রিস্কি হয়ে যাচ্ছে যদি FSRUর উপরে সবগুলো লোড FSRUর উপরে রাখি। কারণ FSRU সবসময় কোনো দেশেই বেস লোড সাপ্লাই হিসেবে FSRU ইউজ হয় না। সাধারণত বেস লোডে যদি ওটার উপরে রিস্কটা পুরো নিই তাহলে ওটায় আনসার্টেনিটি কিছু থাকেই, সাপ্লাইয়ের আনসার্টেনিটি, সাগরের ওঠানামার আনসার্টেনিটি, কানেকশন হচ্ছে না, যে টাইড হাই টাইড লো টাইড, এই আনসার্টেনিটির জন্য হঠাৎ করে 2 দিন যদি আমার আনসার্টেনিটির জন্য গ্যাস সাপ্লাই বন্ধ হয়ে যায় তাহলে 2 দিনই তো আমার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়। সো এই জন্য বেস লোডে অত রিস্ক নেওয়া যায় না। সো আমরা ল্যান্ড বেস টার্মিনালে যাব এবং সেটার রুটটা কি হবে? সেটা আমাদের মাতার বাড়িতে, কারণ আমাকে জাহাজটা যেখানে আসতে পারবে এরকম জায়গায় লাগবে, কারণ সেখানেও তো আমার যত বড় ভেসেল আনতে পারবো তত আমার কষ্ট কমবে। সো এটাও আমাদের, আমরা ওই মহেশখালী মাতার বাড়ি এলাকাতেই ল্যান্ড বেস একটা LNG টার্মিনালের পরিকল্পনা করেছি। সেই ল্যান্ড বেস LNG টার্মিনালে এখন যদি আমি 1000 MMCFD আনি তাহলে 1 আর 1 2, এই 2000 যদি আমি MMCFD যুক্ত করি আমার ইকোনমিতে বা আমার মানে ওটা বেস লোডের জন্য, হ্যাঁ এই সাপ্লাই যদি 2000 যুক্ত করি, আমাদের প্ল্যানিং হলো যে এই 2000 দিয়ে আমরা 41 সাল পর্যন্ত যেতে পারবো। আচ্ছা স্যার, সেটার টার্গেটটা কি 2023? মানে আপনি ওই যে মাতার বাড়ি দিয়ে যেটা করবেন, ওটা 2002 আপাতত 2023 আমাদের টার্গেট আছে। তো 2023 এর মধ্যে মনে হয় শেষ হবে না, কারণ সময় কাজ শুরু করব। আমি নট শিওর, তবে টার্গেট আমাদের 2023 এর ভিতরেই আমাদের এই ল্যান্ড বেসটাও আমরা যদি কমপ্লিট করে নিয়ে আসি তাহলে এর উপরেই বেস করে আমার দেখতে হবে যে আমার ইকোনমি আরও LNG অ্যাবজর্ব করতে পারবে কিনা, আমি আরও ফার্দার যাব। যদি পারে, আমি ল্যান্ড বেস LNG যখন একটা করি তখন এটা কিন্তু এক্সটেন্ড করার সুযোগ থাকে। স্যার আমার একটু কৌতূহল, যে মাতারবাড়ি যেহেতু মানে কনস্ট্রাকশনটা দেখে এসেছি, মানে মাত্র হচ্ছে, রুটটা স্যার কিভাবে, মানে ওই যে ল্যান্ড রুটটা কিভাবে করছেন ওখান থেকে মাতারবাড়ি থেকে? মাতারবাড়ি থেকে তো অলরেডি আমাদের ওই এলাকা দিয়ে আমাদের যে এখন যে FSRU যে গ্যাস আসছে ওর নিচ দিয়েই পাইপটা চলে আসছে। সো ওই পাইপের সাথে শুধু আমরা কানেক্ট করে দেবেন। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার। মানে কোথায় কোথায় যাচ্ছে, মানে আমাদের ভাবনার অতীত চলে যাচ্ছে। জি, কয়লার জায়গাটা স্যার একটু। কয়লার একটা প্রবলেম হলো আমরা 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 একাডেমিক অ্যান্ড প্র্যাকটিক্যাল এই দুটো জায়গায় একটা জায়গায় একটু গ্যাপ থাকে যে প্র্যাকটিক্যালি আমি যখন যাই তখন আমার শুধুমাত্র ওই থিওরি বা শুধুমাত্র ওই পরিমাণ অমুক তমুক দেখলে না, আদার আসপেক্টস অনেক কিছু আমার চিন্তা করতে হয়। স্যার যেটা বললেন, যদি আমি দেশীয় কয়লা পাই, রেডি, দেশীয় কয়লায় প্রচুর কয়লা আছে যেটা উঠায় আমরা এই প্রয়োজনটা মেটাতে পারি। সেটার জন্য আমাকে যেতে হবে ওপেন পিট পদ্ধতিতে। সেটা করতে হলে আমাকে যেতে ওপেন পিট পদ্ধতি, সিম্পল। ওপেন পিট না হলে এখন যে সিস্টেমটা আছে একদম লাভজনক নয়। সেই সিস্টেমের ক্ষেত্র বিশেষে 5% 7%, মাত্র 5%। আমরা বড় পুকুরিয়ার এটা জানি, ম্যাক্সিমাম 10% বলা যায়, বা আর একটু হলে 15%। 15% দিয়ে তো আর হবে না। 7% 8% মানে টোটাল যে আমার রিজার্ভ কয়লা যা আছে, আমরা যে সিস্টেম আনি সুরঙ্গ করে সেভ করে নাহলে ধসে পড়বে, পানি আসবে ইত্যাদি, এই করে যেটা আনা যায় সেটা আনা যায় টোটাল রিজার্ভের ম্যাক্সিমাম 10%। কিন্তু যদি আমি ওপেন পিট করে আনি তাহলে আমি টোটাল 70% পর্যন্ত আনা যায়। এখন যে সিস্টেম হয়েছে ওপেন পিট করেছে 70% পর্যন্ত, 70 না 90% আনা যায়। তবে এখানে একটা কথা আছে, মানে যে আন্ডারগ্রাউন্ড টেকনোলজি এখন যেভাবে আগাচ্ছে সেখানে কিন্তু আরও হয় 30% পর্যন্ত চলে। কিন্তু তবুও এই কথাটা ঠিক যে ইভেন 30%ও যদি হয় 70% আমাদের রেখে দিয়ে আসতে হয়, সেটাও হয়তো খুব একটা ইকোনমিক হবে না যদি হোলিস্টিক একটা দৃষ্টি দেখা যায়। কিন্তু কথা হলো সেই কারণে আমরা মনে করি যে না, এটা সম্ভব না যে আমরা পুরো কয়লার যে আমাদের যে প্রোগ্রামটা করা হয়েছে লং রানে, সেইটা কিন্তু দেশীয় কয়লা দিয়ে কখনোই হবে না। সে পরিমাণ কয়লা উত্তোলন করা যাবে না। এই কারণে ওপেন পিট যদি 5টা আমাদের কয়লা ক্ষেত্র আছে, 5টা যদি ওপেন পিট করা যেত তাহলে হয়তো আমাদের বিদেশি কয়লা লাগতোই না।
কিন্তু কিন্তু 5টা তো স্যার যে সম্ভব কথাটা নয়। বলা হলো সেটা কিন্তু যথার্থ। বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে জনবসতি এবং fertile আমাদের land, ভূতাত্ত্বিক এইগুলা এত বাস্তবতা যে ওপেন পিট করাই আসলে সম্ভব না। জি তবে এখানে যে একেবারে সম্ভব না সেটা না, এই সম্ভব আর অসম্ভবের মাঝামাঝি একটা জায়গায় আমি ওটাই তো যদি স্যার, আসি, ওটাই তো ব্যবস্থাপনা। হ্যাঁ, সেই ব্যবস্থাপনাটাই আমাদের যদি আমরা বার করতে পারি যে না এতটুকুর মধ্যে আমরা সাশ্রয়ে এতটুকু করতে পারবো, সেটাই আমাদের লক্ষ্য। কিন্তু একেবারে না করাটা আমার মনে হয় যে আমরা বোধহয় নেগলেক্টেড হচ্ছি। স্যার এটা বলছিলেন যে একটা হলো একাডেমিশিয়ানরা একরকম করে বলেন, একটা তথ্যের মধ্যে একরকম, আর প্র্যাকটিশনাররা আবার আরেকটা বাস্তবতা নিয়ে ওই তত্ত্বের মধ্যে জি, ওটাও তো হিউম্যান involved। রিসোর্স, ইমোশন ইত্যাদি, বাস্তবতা, ঝড় বৃষ্টি বাদল, ল্যান্ডিং, নানান রকম কিছু দিয়ে ওনাদেরকে ম্যানেজ করতে হয়। তো তত্ত্ব এবং বাস্তবতার মিলিয়ে হলো আমরা ব্যবস্থাপনার কথাটি শুনছি, এবং আগামী বছর বা আগামী সময়গুলোতে আমাদের জ্বালানি ব্যবস্থাপনাটা কোথায় যাচ্ছে। আমরা একটা ছোট্ট বিরতির পরে বাকিটুকু শুনবো। কনফিডেন্স পাওয়ার টক, জ্বালানি ব্যবস্থাপনা আমাদের আজকের শিরোনাম। অনেক বড় বড় বিষয় নিয়ে আমরা কথা বলছি। অফশোর গ্যাস, কয়লা আমদানির উপরে নির্ভরতা, এলএনজি কোথা দিয়ে আসবে, এলএনজি আমরা আসলে পাইপলাইনের মাধ্যমে একেবারে ল্যান্ড রুটেও আনতে পারছি কিনা, অনেক স্বপ্নের ব্যাপার। আবার আমরা দেখি এই বাংলাদেশি স্বপ্ন সফল বড় বড় প্রজেক্ট, যেগুলো কখনো আমরা কেউ ভাবতেই পারতাম না, সেগুলো এখন আমাদের ভিউ কার্ডের মতো লাগে, যে ওইসব ছবিগুলো আমরা দেখাতে পারি সত্যি সত্যি আমাদের ক্যামেরায় ধারণ করা। এটা খুব একটা দূরের কিছু নয়। সেরকম একটা জায়গা থেকে আলোচনাটি হচ্ছে। অনেকে হয়তো একেবারে ছোটোখাটো বিষয় নিয়ে হয়তো কৌতূহল নিয়ে বসে দেখছেন এই অনুষ্ঠানটি, যে জ্বালানি ব্যবস্থাপনা নিশ্চয়ই গ্যাসের বিষয়টি নিয়ে বলবেন। শীতের দিন গৃহিণীরাও খুবই বিরক্ত, কেন আমরা এত বড় বড় বিষয় নিয়ে কথা বলছি, একেবারে ঘরের সমস্যাটা কেন মেটাচ্ছি না। আমি জানি যে জ্বালানি সচিব এটা নিয়ে জবাব দেবেন। আমরা কি ওই জায়গাটা কি শেষ করে আসবো স্যার, নাকি আরো কিছু আলোচনা আছে? একটা প্রশ্নের জবাব হয়নি এখনো। কয়লার জি, সেটা হলো যে ভারতে চলে যাচ্ছে। আমরা আমাদের এটি নিউজের একটি রিপোর্ট এরকম ছিল যে আমাদের কয়লা আমরা যেটুকু আনছি খুবই ভালো কোয়ালিটি, আবার ওরাও খুব আগ্রহ, ত্রিপুরার লোকজন তারা এখান থেকে কিনে নিচ্ছে। মানে আমাদের আমদানি করা কয়লাই আবার আমরা আরেক জায়গায় বিক্রি করছি। এটা কি স্যার? এটা ঠিক। কয়লার আমদানির বিষয়টি আসলে কিন্তু জ্বালানি বিভাগ করছে না। আচ্ছা, পাওয়ার জেনারেশনের জন্য যে কয়লা আমদানিটা সেটা পাওয়ার ডিভিশন করে। অন্যান্য কাজের যে কয়লা আমদানি সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে হয়। অ্যান্ড ট্রেডাররা যদি কয়লা এনে এক্সপোর্ট করেন আবার তাতে যদি বাধা না থাকে, তাহলে তো সেটা বাণিজ্য মন্ত্রণালয় দেখবে। আমি ঠিক এটা জানা নাই যে কি পরিমাণ কয়লা ত্রিপুরায় যায়। তবে এটা ঠিক আমাদের দেশের যে কয়লাটা, সেই কয়লাটার ধারে কাছে কিন্তু এই সাবকন্টিনেন্টে খুব কমই আছে। ইন্দোনেশিয়ার আমাদের দেশে আমরা যেটা আনছি সেটা নাকি আমার যেটা আছে, আচ্ছা, সেই কয়লার কোয়ালিটি এই সাবকন্টিনেন্টে নাই। এটা গর্ব করার জন্য না, স্যারও বলবেন। হ্যাঁ, একমাত্র অস্ট্রেলিয়ার কয়লাটা আমাদের এই কয়লার সমকক্ষ, এই কোয়ালিটির। ইন্দোনেশিয়ার কয়লা আমাদের এখানে না। এবং আমাদের মাঝখানে যখন ইন্দোনেশিয়ার কয়লা ইম্পোর্ট করা হয়েছিল বা করে আমাদেরকে এই পাওয়ার প্ল্যান্ট চালাতে হয়েছিল, তখন পাওয়ার প্ল্যান্টের প্রবলেম হয়েছিল কোয়ালিটি আমাদের কলের মতো। সো আমাদের কয়লার কোয়ালিটিটা অনেক হাই, এবং সেই পাওয়ার প্ল্যান্টের জন্য যদি ওই ভালো কোয়ালিটির কয়লা কিছু আনা হচ্ছে, যে সেটার যদি একটা অংশ চলে যায়, আগ্রহী হতেই পারে ভালো কোয়ালিটির কয়লার দিকে চলে যাওয়ার জন্য। সেটা হতে পারে, সেটা আমার ঠিক জানা নেই। মানে সেটা আসলে বাণিজ্য মন্ত্রণালয় বা অন্যান্য ওনারা দেখবেন। আমরা দেখছি যে ফর্মালি এটুকু দেখি, কিন্তু ইনফর্মালি এই
এক ট্রাকের জায়গায় কত কত ট্রাক যাচ্ছে। কিভাবে যাচ্ছে আমরা তো আসলে অনেক সময় পাশের দেশের যখন নাকি পেট্রোলের দাম বেড়ে যায় তখন আমরা কিন্তু ওই মাটির তলায় পাইপলাইনেরও সন্ধান পাই যে এখান থেকে এখানে বর্ডার ক্রস করে Cross হয়ে যায়। চলে যাচ্ছে। সুতরাং আমাদের দেশের সম্পদ এই জায়গাটা নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাণিজ্য মন্ত্রণালয়, শুল্ক বিভাগ, তারা সবাই একটু সচেতন হবেন। ম্যানেজমেন্টের ওইটা একটি অংশ নিশ্চয়ই স্যার। রাইট। বলছিলাম ঘরের গ্যাসের কথা স্যার। ঘরের গ্যাসের কথা বলতে তো আপনি যে গৃহিণীদের কথা বললেন তাদের তো বিরক্তি আসে, শীত হলে গ্যাস কমে যায়, গ্যাসের চাপ কমে যায়, সেটা তো একটা আছেই। এবার যেন স্যার শীত মানছেন, শীত নয় মানে অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটা কারণ চাপ। এটা হয়েছে যে মানে গ্যাসের সরবরাহটা বৃদ্ধি পায় নাই ওই চাহিদার তুলনায়, সুতরাং শিল্পে যেরকম চাহিদাটা বেড়েছে, সুতরাং গ্যাসের যাওয়ার জায়গা অনেক বেড়ে গেছে কিন্তু গ্যাসের প্রাপ্যতা ওই পরিমাণে বাড়ে নাই, সেই কারণে চাপও অনেক জায়গায় কমে গেছে। তো এটা তো সম্ভব হবে, এই সমাধান হবে কেবলমাত্র চাপটা বাড়াইতে পারলে, গ্যাসের সরবরাহ বাড়াইতে পারলে, যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে আলাপ করলাম। এটা কিন্তু কখনোই হয়তোবা সম্ভব হবে না। প্রাকৃতিক গ্যাস, পাইপলাইন গ্যাসের উপর ভর করাটা ডোমেস্টিক্যালি আর বোধহয় আমাদের বাংলাদেশের পক্ষে সম্ভব হবে না। বিকল্প পন্থায় আমাদের যেতে হবে, যেটা এলপিজির বিষয়টা যেটা বলছেন। এলপিজি কিন্তু এখন আমাদের রান্নাঘরকে সাপোর্ট করতে হবে। আপনি কলকাতাতে যান, কলকাতাতে কিন্তু কোনো রান্নাঘরে এলপিজি নাই, আপনার ন্যাচারাল গ্যাস নাই। আমরা যে কত ভাগ্যবান, বাংলাদেশের ভেতরে থেকে, ঢাকা শহরে থেকে আমরা পৃথিবীটাকে দেখি না যে আমরা কত ভালোভাবে আরাম করে গ্যাসটা পোড়াই। তো এই এলপিজি একটা স্বতঃসিদ্ধ একটা ব্যবস্থাপনা সারা পৃথিবীতে, এবং ডোমেস্টিক্যালি এইটার উপর ভর করাটা জাস্টিফাইড। আমাদের দেশের মতো দেশ যেখানে গ্যাসের স্বল্পতা বাড়ছে আস্তে আস্তে, এবং ইন্ডাস্ট্রি এবং অন্যান্য জায়গায় এত চাহিদা বাড়ছে, সেইখানে কিন্তু আমাদের যেহেতু বিকল্প আছে রান্নাঘরকে এলপিজি দিয়ে চালানো, এই পন্থায় যাওয়া মানে প্রয়োজন। কিন্তু স্যার আবার এলপিজি ব্যবহার করার যে ওই যে আমরা বলি যে বিপদ, সেই বিপদটাও নিয়েও কিন্তু অনেক কমপ্লেইন, মানে সেটাও কি স্যার ম্যানেজমেন্টেরা মানে আপনাদের ঘাড়ে এসে পড়ে এটার ব্যবস্থাপনা? অবশ্যই পড়ে, কিন্তু বিপদটা আসে অজ্ঞতা থেকে। আপনি যদি প্রপারলি ম্যানেজমেন্ট করেন, এলপিজি ম্যানেজারও একটা ম্যানেজারিয়াল একটা সিস্টেম আছে, ওইটা ফলো কিন্তু করলে কিন্তু এলপিজি বিপজ্জনক না। কিন্তু একটা সিলিন্ডার পাশে রেখে আপনি যদি রান্না করেন, এই ব্যবস্থাপনাটা একটা চরম বিপজ্জনক ব্যবস্থাপনা, এবং সেটাই আমরা করছি। যেখানে যে দুর্ঘটনা ঘটছে সেগুলো কিন্তু এলপিজির জন্য হচ্ছে না, এগুলা যারা এই সিলিন্ডার ব্যবহার করছেন ভুলভাবে করছেন, এবং তারা অথবা প্রোডিউসাররাও সিলিন্ডারটা অতটা প্রোটেক্টেড। এটাও ব্যবস্থাপনা, মানে এটা এখানে রেগুলেশন থাকবে, প্রোডিউসারদের উপর রেগুলেশন থাকবে। স্যার সেটাও কি জ্বালানি মন্ত্রণালয়? জি স্যার, আমরা একটু শুনতে চাই। প্রথমে যেটা আসছিল যে ডোমেস্টিক গ্যাসের, বাসাবাড়ির গ্যাসের চাপ কম, চাপ কমারি দেয় এই সিজনে, এই শীতের সিজনে অথবা গত ৩-৪ মাসে আমি প্রতি মুহূর্তে ডোমেস্টিক গ্যাসের, যখন আমাদের এলএনজি আসলো, যখন আমার এলএনজি আসছে, তখন আমি বলছি যে এলএনজি আমি ফার্স্ট আমার ডোমেস্টিক কনজিউমার, যারা বেশি ভোক্তার সংখ্যা যেখানে বেশি, সেই ভোক্তার সংখ্যা যেখানে বেশি, সেই ভোক্তাদেরকে আমাদেরকে স্যাটিসফাই করতে, তাদেরকে বুঝতে দিতে হবে যে এলএনজি আসছে, তার একটা সুফল আমরা পাচ্ছি। সো আমার প্রেশার এখানে বাড়াও। প্রতি মুহূর্তে আমি মনিটর করেছি ঢাকা শহরের কোন কোন এলাকায় প্রেশার কত আছে এবং কোথায় ফল করছে, আমি সাথে সাথে সেটা মানে এত দামের গ্যাস ঘরে পোড়ানো, ভাত রান্না করায় পুড়িয়ে দিচ্ছি আমরা না? হ্যাঁ, পুড়িয়ে দিচ্ছে। তারপরেও যে আমার কাস্টমার, কনজিউমার যারা অনেকদিন সাফার করছেন, আমার এলএনজি আসলো, তার সুফলটা আগে যেন ওনাদের ভিতরে ওই ফিলিংসটা আসে যে হ্যাঁ এলএনজি আসছে, একটা ভালো কাজ জ্বালানি বিভাগ করেছে, এই ধরনের একটা ফিলিংস যাতে আসে ইন্ডাস্ট্রি এবং ডোমেস্টিকে। আমি প্রেশারটা বাড়ানোর চেষ্টা করছি এবং সেটা প্রেশার বাড়ানো হয়েছে। তারপরেও আমি বিভিন্ন জায়গায় টেলিফোন করে গিয়ে, আমাদের বিভিন্ন এলাকায় টেলিফোন করে গ্যাসের খবর কি, চুলা জ্বলতেছে কিনা, এখানে টেলিফোন করে যখন দেখি না চুলা জ্বলতেছে না বা চুলায় প্রেশার নাই, অমুক নাই ইত্যাদি, কিন্তু আমার লাইনে প্রেশার আছে। প্রবলেমটা হলো যে এই প্রবলেম আমার শুধু গ্যাসের প্রেশার বাড়ালেই এই প্রবলেম সলভ হবে না। আমার যেখানে পাইপলাইনটা ছিল 100টা বাসায় দেওয়ার, সেখানে এখন 1000 বাসা হয়ে গেছে, 10 গুণ বাসা হয়ে গেছে। জালের মতন হয়ে গেছে। এখন আমাকে পাইপটা চেঞ্জ করতে হবে। সো এটার জন্য হিউজ প্রজেক্ট নিতে হবে, সেটা আমরা অলরেডি। তবে স্যার আমরা বদরুল ইমাম স্যারের সঙ্গে একমত, আমরা ওই এলএনজি পুড়িয়ে ভাত রান্না করার মতন অতটা ইরেশনাল জাতি নই আমরা। বরং চাই আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের এই দামি গ্যাস, দামি
জায়গায় ব্যবহৃত হোক। আমরা কন্টেনার ব্যবহার করতে চাই, কিন্তু সেটার দুর্ঘটনা নিয়ে স্যার আপনারা তো নিয়ন্ত্রণের খুব অল্প সময় আছে, একটু যদি ছোট্ট করে বলে এটা একটু বেশি সময় লাগবে আমার, এটাই আমি সময় বেশি স্যার চাইছিলাম। 2-3 মিনিটের মধ্যে শেষ ঠিক করে আছে, দিতে আমি হবে। করতেছি। এলপিজি ইটসেলফ কখনোই বিস্ফোরিত হয় না, সিলিন্ডার কখনোই বিস্ফোরিত হয় না। এলপিজি নর্মাল প্রেসারে রাখা একটা তরল, যে তরলটা নর্মাল প্রেসার রিলিজ হলেই গ্যাসে কনভার্ট হয়। সো যে সিলিন্ডারটা বানানো হয় সেই সিলিন্ডার খুব হাই প্রেসার সিলিন্ডার হইতে হবে, অথবা ওখান থেকে গ্যাস লিক করলে সেই গ্যাসে আগুন লাগলেই বাস্ট হবে এ ধরনের নয়। এলপিজি নিজে কখনো সিলিন্ডার বাস্ট হয় না। প্রবলেম যেটা হয় যে যখন এলপিজি আমরা কয়েকটা যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনার কেস স্টাডি করে দেখেছি যে দুর্ঘটনার অধিকাংশগুলোই হয়েছে 1.5 রুম 2 রুমের ছোট বাসা, 1 রুমের বাসা, আলাদা কোনো কিচেন নাই, অথবা কিচেন থাকলেও ওই ছোট এক কোণার ভিতরে, এবং সাধারণত নিম্নবিত্ত যে ফ্যামিলিগুলো থাকে, বস্তিবাসী এবং নিম্নবিত্ত ফ্যামিলিতে এই ধরনের 1 রুম 1.5 রুমের বাসা, যেটাতে দরজা জানলা বন্ধ করে রাত্রে ঘুমানো হয়, সকালবেলা উঠে এই দুর্ঘটনাটা ঘটছে। কারণটা হলো এলপিজি গ্যাসের যে আপনি দেখবেন যে আপনার গ্যাসের সিলিন্ডার এবং চুলার কানেক্টিং একটা টিউব আছে। এই গ্যাসের সিলিন্ডার এবং চুলার যে কানেক্টিং টিউব, সেটার গোড়ায় যদি লুজ থাকে এবং আপনার সিলিন্ডার থেকে যদি গ্যাস বের হতে থাকে, তাহলে এখান থেকে একটু একটু করে গ্যাস লিকেজ হবে, লিক হয়, বের হবে। এখানে লিক না থাকলেও যদি এই টিউবটা যদি পুরাতন হয় বেশি, টিউবের কোথাও লিকেজ হতে পারে। সো রান্নার পরে চুলাটা বন্ধ করে দেয়, কিন্তু এই যে রেগুলেটর যেটা আছে গ্যাসের সিলিন্ডারের মুখে, যে রেগুলেটরটা, এটা বন্ধ করা হয় না। অসাবধানতায় অথবা অজ্ঞাতার কারণে এটা বন্ধ করা হয় না। সিলিন্ডারের এই রেগুলেটর বন্ধ না করলে চুলার বন্ধ হলো, কিন্তু এই গ্যাসটা কিন্তু চুলার গোড়া দিয়ে ছড়তে থাকে। সো এটা ওই বদ্ধ ঘরের ভিতরে সারা রাতে ছড়ে যায়, এবং এই ছড়াটা ডেন্সিটির উপর ডিপেন্ড করে। এই ছড়াটার পরে কোনো সময় এটাতে হয়তো ম্যাসের কাঠিতে আগুন জ্বালে বিস্ফোরণ হবে বা আগুন জ্বলে উঠবে, এবং কোনো সময় কিন্তু এমন হতে পারে ডেন্সিটি যদি বেশি হয়, আপনি যদি সুইচ চাপেন, ইলেকট্রিক সুইচ, লাইট জ্বালানোর জন্য সুইচ চাপেন, তার যে স্পার্কিং হবে, ওই স্পার্কিংও আগুন জ্বলে যেতে পারে। সেই জন্য প্র্যাকটিসটা হলো যে প্র্যাকটিসে আনা ওই রেগুলেটরটা বন্ধ করা। কিন্তু মিস্ত্রিরাও, যে মিস্ত্রি করে দেন, ওই রেগুলেটর আবার কিনতে হয় কনজিউমারকে। সো ওই মিস্ত্রি বলে দেন যে রেগুলেটর বেশি এরকম নাড়াচাড়া করবেন না, তাহলে ওটা নষ্ট হয়ে যাবে, আবার নতুন কিনতে হবে। সো টাকা সেভ করার জন্য লাইফের উপর থ্রেট নেওয়া হয়। রেগুলেটর বন্ধ করবো না, রেগুলেটর পয়সা বাঁচাতে যায় তো রিস্কি হয়ে যায়। এই অভ্যাসটা বা এই অ্যাওয়ারনেসটা হতে আমরা ক্যাম্পেইন করতেছি। আমরা বিশেষভাবে বড় ক্যাম্পেইনের প্রোগ্রাম হাতে নিয়েছি। টিভি স্ক্রলে আপনারা দেখবেন, বিভিন্ন টিভি স্ক্রলে আমরা দিচ্ছি। আমরা বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে বা অন্য লিফলেট বিতরণের মাধ্যমে, বিশেষ করে বস্তিবাসী যে সমস্ত জায়গা আছে, সেখানে আমরা ট্রাকে করে আমাদের প্রোগ্রাম করতেছি। মানে ওভারঅল জ্বালানি ব্যবস্থাপনা, মানে একটা ব্রডওয়ে বৈশ্বিক বাস্তবতায় বাংলাদেশের জ্বালানির ফোরকাস্ট, ভবিষ্যৎ, সেটার ব্যবস্থাপনার থেকে একটা একেবারে মাইক্রো, একেবারে আপনার আমরা যারা কনজিউমার, তাদের হাতেও এক ধরনের ব্যবস্থাপনা রয়েছে। তাইলে আসলে নিরাপদ জ্বালানি আমাদের থাকবে দেশের উন্নয়নের জন্য আর আমাদের হাউসহোল্ড ব্যবহারের জন্য। যারা এই অনুষ্ঠান দেখলেন সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন সবাই।